আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দীর্ঘ ৬ বছর পর সুন্দরবনে আবারও সক্রিয় দস্যু দল। অতিষ্ঠ জেলে বাওয়ালিরা, দাবি প্রশাসনিক হয়রানির কারণেই ফের অন্ধকার জীবনে। পোষ্যকোটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাপ। লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি পালন, চলছে সিন্ডিকেট সভা। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা, পুলিশের সাথে তুমুল সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ, আহত অর্ধশত। শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে ঢলের পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। টেকসই বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যমুনা টেলিভিশনের হাত ধরে সুন্দরবনে একে একে আত্মসমর্পণ করেছিল ৩২টি দস্যু বাহিনীর ৩২৮ জন সদস্য। ২০১৮ সালের ১ নভেম্বর সরকারের পক্ষ থেকে দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। তবে দীর্ঘ ৬ বছর পর আবারও সক্রিয় বৃষ্টির মতো দস্যু বাহিনী, অত্যাচারে অতিষ্ঠ জেলে বাওয়ালিরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে সবচেয়ে বড় দস্যু দল জাহাঙ্গীর বাহিনী। দলবল নিয়ে যোগ দিয়েছে আরো দুটি। আত্মসমর্পণ করা ৩ জনই আবারও কেন আগের পথে ফিরেছেন? দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল। এক পর্যায়ে হাতে আসে সুন্দরবনের দস্যু দল জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখের একটি মোবাইল নম্বর। কথাবার্তার এক পর্যায়ে সম্মত হলেন দেখা দিতে। কবে সময় দেবেন? আরো ৭-৮ দিন পরে দেখা করি। কিন্তু কয়েক দফা পেছানো হলো সাক্ষাতের সময়। যোগাযোগ বিচ্ছিন্ন, ফোন নম্বর পরিবর্তন, শর্তের পর শর্ত। নাটকীয়তা আর প্রতিকূলতা পেরিয়ে একদিন পর সুন্দরবনের একটি খালে অবশেষে দেখা দিলেন জাহাঙ্গীর শেখ। নৌকা দুটো আমাদের নিয়ে গেল বনের গভীরে। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে মত পাল্টালেন তারা। আলাপচারিতায় জানা গেল বাহিনীর সদস্য এখন ৪০ জনের মতো। প্রথম দিকে দেশীয় অস্ত্র দিয়ে দস্যুতা শুরু করলেও এখন বাইরে থেকে আসছে মারণাস্ত্র। প্রশ্ন ছিল, আত্মসমর্পণের পর আবারও কেন ফিরলেন দস্যুতাই? এই দস্যুগিরি ভালো লাগে না। এগুলো করতেছি শুধু এই প্রশাসনিক হয়রানির কারণে। দেখা গেল আমি বসবাস করি দাকব থানায়, মামলা হয় রামপাল থানায়, সেখানে ওই মামলার আসামি আমি হই, আমি কিছু জানি না। এইভাবে মিথ্যা মামলা যদি আমরা আত্মসমর্পণের পরে খাই, আমরা কত বেল উপরে টেকব। জাহাঙ্গীর শেখের সাথে দলবল নিয়ে যোগ দিয়েছেন সাবেক দাদাভাই বাহিনীর প্রধান জয়নাল আবেদিন ওরফে রাজন ও মাঞ্জুর বাহিনীর প্রধান মঞ্জুর সর্দার। দর্শক, সিন্ডিকেট সভা শেষে এই মুহূর্তে কথা বলছেন রাজশাহী ইউনিভার্সিটির রেজিস্ট্রার। প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয়, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে, এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপরে তদন্ত কমিটিতে কতজন সদস্য? 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি, গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি, এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম। তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি। আমরা লিয়াজো কমিটি, এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী, ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে, এই পর্যায়ে কমিটিতে কাজ করবে। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় ক্ষুব্ধ স্থানীয়দের সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত অর্ধশত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বারবার আলটিমেটাম দেওয়ার পরও জমি খালি করছিল না তারা, আর পুনর্বাসন না করা পর্যন্ত কলোনি ছাড়তে চান না বাসিন্দারা। খুলনার মুজগুন্নির বাসিন্দাদের কলোনিতে অভিযানে যায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদের চেষ্টা করা হয় স্থানীয়দের। শুরুতেই প্রতিরোধের মুখে পড়েন অভিযানকারীরা।
এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাঠিচার্জ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাল্টা ইটপাটকেল ছুটতে শুরু করে স্থানীয়রা। এতে পিছু হটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। অভিযানে নিয়ে যাওয়া বুলডোজারে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। 10:30টার মধ্যে ডিসি স্যার আমাদের সাথে বৈঠক করবে, তখন আমরা আমাদের যদি চলে যেতে বলে তাহলে আমরা চলে যাব। মাথায় আঘাত লাগছে, এই জায়গা থেকে পুলিশে সার্চ করছে তখনই আঘাত লাগছে। 42 ফ্ল্যাটের লোকেদের একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিয়ে সেই জায়গায় আমাদের পাঠায় দিক, আমরা জায়গা নিজেরাই খালি করে দেব। এরপর শুরু হয় পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। তাতেও দমানো যায়নি বাসিন্দাদের। তাদের অভিযোগ, পুনর্বাসন না করা পর্যন্ত জমি খালি করবেন না তারা। এমনকি তাদের মালপত্র সরানোরও সুযোগ দেয়নি প্রশাসন। আমাদের যদি কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে আমরা চলেই যাইতাম। এত নিরুপায়, এত অসহায়তার ভিতরে থাকতাম না ভাই। আমাদের উপরে অতর্কভাবে হামলা করে, আমাদের অর্ধশত লোক আহত, 15 জন মহিলা 250 ফিট ভর্তি। পুলিশ জানায়, সংঘর্ষে দুপক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে। উত্তেজনা সৃষ্টি হওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে উচ্ছেদ অভিযান। আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি, কিন্তু তারা অনড় থাকে তাদের অবস্থানে। অনড় থাকা অবস্থায় পরবর্তীতে আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে। তো পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা তৈরি হয়। তো পরবর্তীতে অভিযানটা চলবে কিনা এটা পরবর্তীতে আবার জানানো হবে। পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় ফসলি জমি, বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞ। পানি উন্নয়ন বোর্ড জানায়, মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে 150 মিটার বাঁধ ভেঙে গেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি। দ্রুত নদীগুলোতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। কোথাও ধীর গতি, কোথাও নেমেছে পুরোপুরি। পানি যত সরে যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। চারিদিকে এখন শুধুই ধ্বংসযজ্ঞ। শেরপুরের মহারশী ও সোমেশ্বরী নদী এখন শান্ত। তবে পাহাড়ি ঢলে দুদিন আগেই রুদ্রমূর্তিতে আছড়ে পড়ে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায়। ভেঙে যায় মহারশীর 5টি স্থানের 150 মিটার তীররক্ষা বাঁধ। পানি ঢুকে পড়ে লোকালয়ে। জলমগ্ন হয়ে পড়েন 2 উপজেলার প্রায় 5000 মানুষ। রান্না বান্না করতে পারি না, চুলার মধ্যে পানি উঠছে, গরু বাছুর রাখতে পারি না, গরু বাছুর খাওয়াতে পারি না, পানির মধ্যে যাইতে হয়। রাস্তাঘাট তলায় গেছে, খাবার খাইতে পারি না। আজকে 3-4 দিন যাবত মনে করেন যে চিড়ে মুড়ি খেয়ে থাকতেছি। এখন মনে করেন আমাদের চিলায় এখন পর্যন্ত আগুন জ্বলে নাই। আকস্মিক পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয় 1500 হেক্টর জমির রোপা আমন। পাশাপাশি তলিয়ে যায় 200 হেক্টর জমি সবজির ক্ষেত। পানি নেমে গেলেও অনেক জায়গায় এখনো জলাবদ্ধ। অর্থ সংকটে নতুন করে আবাদের সামর্থ্য নেই কৃষকের। এই নদীর মহারশী নদীর পানিতে বিকেল 2টার সময় সমস্ত জায়গা জমি যা ছিল বাড়িটা সমস্ত বাইসে গেছে। লোকের বাড়ি ঘর চলে গেছে, তাদের জায়গা জমি গেছে, তাদের গরু বাছুর চলে গেছে, তারা খুব ক্ষতিগ্রস্ত।